আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, আমাদের আহ, সর্বজন শ্রদ্ধেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্বন্ধে দু একটা কথা বলার জন্য আমি বসছি এখানে। স্যার ইউনূস স্যার দেশে এবং বিদেশে একজন সম্মানিত মানুষ, পরিশ্রমী একজন মানুষ। পরিশ্রমের ফল ওনার এই নোবেল পুরস্কার পাওয়া। বিদেশেও উনি অনেক সম্মানিত মানুষ, যেখানে যায় সেখানে রাষ্ট্রপ্রধান এবং সবাই কিউ দিয়ে দাঁড়িয়ে থাকেন ওনার সাথে ছবি তোলার জন্য এবং ওনার সাথে একটু দেখা করার জন্য। আমাদের দেশে অনেক সম্মানিত। আমরা একটু পিছনের দিকে চলে যাই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম 5 বছর উনি দেশ চালিয়েছিলেন, কিন্তু তেমন একটা কেউ উচ্চবাচ্য করেনি। এরপরে যথাযথ নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং 5 বছর শাসন করেছেন। এরপরে একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছেন এবং 2 বছরের মতো চালিয়েছেন। তারপরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর 16 বছরের শাসনের ব্যাপারে একটু বলছি। এই 15 বছর 16 বছরের শাসনে ডিক্টেটর শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন বাংলার মানুষকে হারে হারে তিনি কি রকম নৃশংস একজন মানুষ, কি ধরনের হিংস্র একজন মানুষ, যার মধ্যে দেশাত্মবোধের কোনো পরিচয় এই পর্যন্ত পাওয়া যায়নি। উনি এসেছিলেন ওনার পিতার হত্যাকাণ্ড, ভাইয়ের হত্যাকাণ্ড, মায়ের হত্যাকাণ্ড, বোনের হত্যা, আত্মীয় স্বজনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য। এই হত্যাকাণ্ডটি শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন তখন উনি 1 বছরের মাথায় উনি আওয়ামী লীগ, বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আওয়ামী লীগের ছিল, এই আওয়ামী লীগের মাধ্যমে উনি ক্ষমতায় এসেছিলেন নির্বাচনে এবং এসেই উনি আওয়ামী লীগকে ব্যান করেছিলেন। বাংলাদেশের যত পার্টি আছে সবগুলাকে ব্যান করে দিয়েছিলেন উনি নিষিদ্ধ করে যে 4টা ওনার মন মতো 4টা সংবাদপত্র ছাড়া সবগুলো সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। একনায়কতন্ত্রের রাজত্ব কায়েম করেছিলেন। সেই রাজত্বের মধ্যে আমরা তখন বসবাস করেছি। আমি বয়সে তখন ছোট ছিলাম, কিছু বুঝতাম কিছু বুঝতাম না, বেশিরভাগই বুঝতাম না। তখন ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। উনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি প্রথম এনকাউন্টার দিয়েছিলেন, অর্থাৎ ক্রস ফায়ার দিয়েছিলেন সিরাজ শিকদার নামে একজন বামপন্থী নেতাকে। ওনার শেখ মুজিব ডিক্টেটর শেখ মুজিবের হাত ধরেই এনকাউন্টার শুরু হয়েছিল বাংলাদেশে। উনি ক্রস ফায়ারের জন্মদাতা বাংলাদেশে। উনার একনায়কতন্ত্রের কারণে মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছিল, মানুষ এত ভীত শ্রদ্ধা হয়েছিল ওনার উপর। সেই কারণে ওনার একটা পপুলারিটি, জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তখন এই সমস্ত কিছু সুযোগ নিয়ে একটা সেনাবাহিনীর মধ্যে একটা সংগঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে শেখ মুজিব সহ তার পরিবারের সবাই নিহত হয়েছিলেন। যদি আমরা হত্যাকাণ্ডের পক্ষ না, হত্যাকাণ্ডকে সমর্থন করি না, কিন্তু এটা অবধারিত হয়ে গিয়েছিল। তখন এই দেশকে বাঁচানোর তাগিদে দেশপ্রিয় প্রেমিক সেনাবাহিনী তখন এই কাজটা করতে বাধ্য হয়েছিলেন। এবং ওই সময় ওনার হত্যাকাণ্ডের পরে 10-12 জন লোক ছাড়া আর বেশি কেউ জানাজায় অংশগ্রহণ করে নাই। ঢাকার মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। ঢাকার মিষ্টির দোকানে কোনো মিষ্টি ছিল না। ওনার জনপ্রিয়তা এত তলানিতে গিয়ে পড়েছিল, কারণ ওনার বাকশাল একনায়কতন্ত্র, ওনার স্বৈর শাসন কেউ পছন্দ করে নাই, বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। এর মধ্যে শেখ মুজিবের ছেলে
শেখ কামালের দুর্বৃত্তায়ন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নেই। তারপরে ক্ষমতায় আসলেন জিয়া রহমান। জিয়া রহমানের মৃত্যুর পরে ক্ষমতায় আসলেন আব্দুস সত্তার। আব্দুস সত্তারের পরে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ আরেক বাংলাদেশের ফ্যাসিস্ট ডিক্টেটর ছিলেন। উনি ক্ষমতায় আসলেন, যার সৃষ্টি করা দল বর্তমানে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি প্রসঙ্গে আমি কিছুটা বলবো। এই জিয়া রহমানের সময় আবার বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান চালু করেছিলেন। শেখ মুজিবের গড়া বাকশাল তখন আর কেউ করে নেই, খুব জিয়া রহমান শেখ হাসিনাও সেই বাকশাল করে নেই। শেখ হাসিনা তখন করেছিলেন আওয়ামী লীগ। জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে তখন আব্দুস সত্তার জাতীয়তাবাদী দল থেকে আব্দুস সত্তার প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপরে ক্ষমতা গ্রহণ করেছিলেন আরেক স্বৈরশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। উনিও ডিক্টেটর ছিলেন, কিন্তু উনি 9 বছর ক্ষমতায় ছিলেন, 10 বছর উনি কারাগারে সময় কাটিয়েছেন, কারাগারে থাকতে হয়েছিল ওনাকে। এরপরে উনি মুক্ত হয়ে আবার পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিলেন। এরশাদের পরে ক্ষমতায় আসলো বিএনপি। বিএনপির পরে আবার আসলো, যদি আমার ভুল না হয়ে থাকে, বিএনপির পরে আসলো শেখ হাসিনা আওয়ামী লীগ। শেখ হাসিনার ওই 5 বছর শাসন আমার সম্বন্ধে কেউ তেমন একটা উচ্চবাচ্য করেনি এবং কেউ সমালোচনা খুব একটা বেশি করে নাই। এরপরে আসলেন খালেদা জিয়া। খালেদা জিয়া 5 বছর ছিলেন। খালেদা জিয়ার পরে তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার আসছিল। এরপরে ক্ষমতায় আসলেন শেখ হাসিনা। এই শেখ হাসিনা একটানা 15 থেকে 16 বছর ক্ষমতায় ছিলেন। এই শেখ হাসিনা ক্ষমতা থাকার ফলে বাংলার মানুষ বুঝেছে শেখ হাসিনা যে কত বড় স্বৈরশাসক, কত বড় ডিক্টেটর, কত বড় ফ্যাসিস্ট, কত বড় খুনি। উনি আসার 1 মাস যেতে না যেতে ভারতের সাথে চক্রান্ত করে উনি বিডিআর হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিলেন। বাংলাদেশের চৌকস আর্মি অফিসারদেরকে পিলখানায় এনে উনি ভারতের সহযোগিতায় রয়ের মাধ্যমে উনি হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সম্ভবত 56 জনের মতো আর্মি অফিসার তখন মারা হয়েছিল। বিশ্বের ইতিহাসের নজির নেই একটা সেনাবাহিনীর আধা ঘন্টার মধ্যে একটা সেনাবাহিনীর 56 জনের মতো অফিসারকে হত্যা করা। এটা একমাত্র সম্ভব হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে। ওনার মধ্যে দেশাত্মপ্রাণ বলতে কিছুই ছিল না। উনি মূলত এসেছিলেন ওনার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এই দেশের মানুষের জন্য ওনার কোনো টান ছিল না। উনি পিতৃ হত্যা, ওনার পরিবারের হত্যাকাণ্ডের বদলা নিতে উনি এসেছিলেন এবং সেনাবাহিনীর উপর অনেক ক্ষোভ ছিল, যার কারণে উনি বেছে বেছে চৌকস অফিসারদেরকে রয়ের মাধ্যমে, রয়ের সাথে যোগসাজশে উনি বিডিআর হত্যাকাণ্ডটা সংগঠিত করে সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দিতে চেয়েছিলেন উনি। এরপরে উনি হেফাজতে ইসলামের আন্দোলনকে দমিয়েছিলেন রক্তাক্তভাবে। শত শত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, যাদেরকে মারা হয়েছে তাদেরকে গুণ করেছে এবং লাশও পুড়িয়ে ফেলে, যেরকম অভিযোগ আছে। বাংলাদেশের লাশ পোড়ার কার্যক্রম চালু করেছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। গুম খুন আয়নাঘর এগুলি চালু করেছিলেন এই শেখ হাসিনা। এরপরে এই বছরে বিগত জুলাই আগস্টের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, বিপ্লবের সময় উনি 1.5 হইতে প্রায় 2000 ছাত্র জনতাকে মেরে ফেলেছে। এর মধ্যে বেশিরভাগ ছাত্র এবং শিশু ওনার হাত থেকে রেহাই পায়নি। এবং এই রক্তের মাধ্যমে, রক্তের স্নাত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন হয়েছে। দুপুরে খাবারটাও খাইতে পারেনি। 45 মিনিট টাইম দিয়েছিল সেনাপ্রধান, যার মধ্যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে ভারতে, মোদির আশ্রয়ে। দিল্লিতে চলে গিয়েছিলেন উনি, এখনো মোদির হেফাজতে আছেন। শেখ হাসিনার নামে ওনার ওই সময় শিশুরা পর্যন্ত ওনার কাছ থেকে রেহাই পায়নি। আমি ভুলে গেছিলাম, সেই প্রসঙ্গটা আবার বললাম। শেখ হাসিনার এই হত্যাকাণ্ডের ফলে শেখ হাসিনার
এগেইনস্টে প্রায় 200 মতো মামলা হয়েছে, যার মধ্যে 150 উপরে মামলা হত্যা মামলা, তার নামে, তার ছেলের নামে, তার মেয়ের নামে, মেয়ে পুতুলের নামে, ছেলে জয়ের নামে, বোন রেহানার নামে মামলা হয়েছে। বোন রেহানা আরেক লুটেরাবাজ, শেখ হাসিনার লুটেরাবাজ, বোন রেহানার লুটেরাবাজ, পুত্র জয় লুটেরাবাজ, মেয়ে পুতুল লুটেরাবাজ, পুরো পরিবারটাই লুটেরাবাজ, শেখের পরিবারটাই লুটেরাবাজ। শেখের পুরো পরিবারটাই লুটটাস করেছে, একেবারে ফ্যাসিস্ট এমন ভাবে লুটটাস করেছে যে তাদের বাংলার জমিনে তাদের রাজনীতি করার কোনো অধিকার আর নাই এই শেখ পরিবারের। বাংলাদেশের মানুষ বর্তমানে কোনো শেখ পরিবারের কোনো লোককে বাংলাদেশের এখানে কোনো জায়গায় দেখতে চায় না, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চায় না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারতের ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর তারা বরাবর বাংলাদেশের সাথে, বাংলাদেশের এই ইউনূস সরকার ক্ষমতায় আসছে, ইউনূস সরকারের বিরুদ্ধে তারা বিরোধিতা করে আসছে। এরপরে ছাত্র জনতার আগ্রহ ফলে ডক্টর ইউনূস সাহেব ছাত্র জনতার অনুরোধে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় নিয়েছিলেন। উনি দেশে বিদেশে একজন বরেণ্য মানুষ। আমি ইউনূস স্যারকে দুই একটা কথা বলতে চাই সংক্ষেপে। স্যার, আপনি ক্ষমতায় আসছেন, আপনি একজন সম্মানিত মানুষ, এমন কোনো পদক্ষেপ নিবেন না যার কারণে আপনার সম্মান হানি হয়। আমরা আপনাদের একজন ভক্ত, আপনাকে সাহায্য সমর্থন করি আমরা। এমন কোনো পদক্ষেপ নিয়েন না যার ফলে আপনি এই দেশের মধ্যে সমালোচনার পাত্র হন। আপনি 3 জন উপদেষ্টা নিয়েছিলেন, মাহফুজ সম্বন্ধে কারো কোনো তেমন একটা অভিযোগ নেই। যারা বাংলাদেশ 5 তারিখ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল তাদের কাছে মাহফুজ সম্বন্ধে কোনো তেমন একটা অভিযোগ নেই, কিন্তু বাকি যে 2 জন নিয়েছেন তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এর মধ্যে প্রথমে আসে আকিজ গ্রুপের শেখ আকিজ, পুরো নামটা আমি ভুলে গেছি, আকিজ গ্রুপের কর্ণধার শেখ বশিরউদ্দিন আকিজ। উনি ওনার ভাই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের 3 বারের ভোটারবিহীন এবং রাত্রে ভোটের এমপি ছিলেন। শেখ হাসিনার ফ্যাসিজমের দোসর ছিলেন, এমপি ছিলেন। শেখ বশিরউদ্দিনের সম্বন্ধেও কথা এসেছে, ওনার নামে নাকি হত্যা মামলা আছে একটা, এবং উনিও শেখ হাসিনাকে ওতপ্রোতভাবে সাহায্য করেছেন, যার কারণে বাংলার মানুষ ওনাকে পছন্দ করে না। আপনি যে ওনাকে নিয়েছেন এটা বাংলার মানুষ এবং ছাত্র জনতা এতে ভালোভাবে নেয় নাই, যার কারণে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা বিক্ষোভ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আলটিমেটাম দিয়েছে ছাত্ররা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিল, চট্টগ্রামে প্রটেস্ট হয়েছে, বিক্ষোভ দেখিয়েছে ছাত্ররা, প্রেস ক্লাবের ছাত্ররা সমানভাবে বিক্ষোভ দেখিয়েছে। এই সমস্ত কিছু কিন্তু আপনার মাইনাস পয়েন্টের খাতায় স্যার চলে যাচ্ছে। একেবারে আমি অপারগ হয়ে বলতে হচ্ছে আমাকে, আপনার সম্মান হানি হয়েছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি সম্বন্ধে বলি, সে নটোরিয়াস ফিল্ম মেকার, নামটা এখন মনে আসছে না, সেই লোকটাকে, তিশার হাজব্যান্ড, তিশার জামাই, সেই লোকটাকে সম্বন্ধে অনেক অভিযোগ আছে। সে 15টা বছর আওয়ামী লেসপেন্সার ছিলেন। শেখ হাসিনাকে ধুয়ে শেখ হাসিনার কাছে গিয়ে এবং মন্ত্রী পলক এবং আরো অন্যান্য মন্ত্রী সে একটা সদ্ভাব বজায় রেখে একটা সিন্ডিকেট চালু করেছিলেন। ফারুকি, মোস্তফা জামান ফারুকি নামটা মনে এসছে, এই মোস্তফা ফারুকি, সে পুরা এই সংস্কৃতির ইয়াটাকে সে একটা জিম্মি করে রেখেছিল। সে ফায়দা লুটেছে শেখ হাসিনার কাছ থেকে, এবং সে সবসময় সহযোগিতা করে আছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। সে জুলাই আগস্টে 2 একটা ফেসবুকে
পোস্ট করলে দুই একটা লেখা পোস্ট করলে কি উনি ইয়ে হয়ে যায়? হয় না। উনার প্রিভিয়াস সব কর্মকাণ্ড নিয়ে কথা উঠেছে, কারণ ওনাকে বাংলার মানুষ গ্রহণ করেনি। আপনার ইউনূস স্যারকে বলছি, আপনার সম্মানহানি হয়েছে এই দুইটাতে। এই দুইটাকে বাংলার মানুষ দাবি করছে, এই দুইটাকে আপনি অচিরে বের করে দেন। কারণ ছাত্র জনতা রক্তের উপর দিয়ে আপনাকে বাংলার মানুষ, ছাত্ররা ক্ষমতায় বসিয়েছিলেন। অন্তত সেই জিনিসটা আপনি মনে রাখবেন। সেই জিনিসটা মনে রেখে আপনি এই ফাঁদে পা দিবেন না। এগুলো ভারতীয় একটা চক্রান্ত, ভারতীয় একটা চক্রান্তের ফাঁদে আপনি অলরেডি পা দিয়েছেন। এই দুজনকে বসিয়ে আপনি এই দুজনকে বসানোর ফলে আপনার একটু সম্মানহানি হচ্ছে। এখনো সময় আছে স্যার, এই দুজনকে বের করে দেন এবং ভবিষ্যতে কোনো উপদেষ্টা যদি নিয়োগ করেন, অন্তত পক্ষে ছাত্রদের সাথে একটু পরামর্শ করবেন, রাজনৈতিক দলদের সাথে একটু পরামর্শ করবেন। শোনা যায় আপনি কোনো রাজনৈতিক দলের সাথে পরামর্শ করেন নাই, কোনো ছাত্র প্রতিনিধির সাথে আপনি পরামর্শ করেন নাই এই তিনজনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। এটা স্যার, আসলে স্যার আপনি তো একটা নির্বাচিত সরকার না। আপনি হচ্ছেন আপনার সরকারটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের ফসল। এই ফসলকে স্যার বৃথা যেতে দিয়েন না স্যার। এগুলো আপনার কাছে একেবারে কর জোর করে, হাত জোর করে আপনাকে অনুরোধ করি স্যার, এই দেশটার রক্তের দামটা রাখবেন স্যার। আর বেশি কিছু স্যার আপনাকে বলে সময় নষ্ট করতে চাই না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।